তারা যাবে সেখানে পিঠা বিক্রি করতে। বিকাল থেকে রাত 8টা পর্যন্ত ভালোই কেনা বেচা করতে পারবে সেখানে। তারপর বাড়ি এসে আবার পড়াশোনা করতে হবে তাদের। এভাবেই প্ল্যান করলো দুজন মিলে। আর উইকেন্ডে সকাল থেকে রাত 10টা পর্যন্ত পালাপালা করে থাকবে দুজনে। সকল কাজ মিটিয়ে ড্রয়িং রুমের সোফায় বসলো দুজনে। নীলা সিলিংয়ের দিকে তাকিয়ে থেকে ইকরার উদ্দেশ্যে বলল, তোর কি মনে হয় পেয়ারে লাল এবং তোর সেই জেন্টলম্যান কি ভর্তা বানাতে পারবে? তারা কি আদৌ কখনো ভর্তা বানিয়েছে? আমার তো মনে হচ্ছে কখনো ভর্তা খেয়েও দেখেনি। বডি দেখলেই মনে হয় সব সময় ডায়েট করে এসছে। ইকরা হেসে উঠল নীলার কথা শুনে। হাসতে হাসতে বলল, এত চিন্তা হলে ফোন করে দেখেন, যদি তা না পারেন তাহলে আমাদেরকে ম্যানেজ করতে হবে, কিছু করার নেই। নীলা বিনা বাক্যে ফোন বের করে মনভিকে কল লাগালো। মনভি কেবল এক পদের অনেকগুলো ভর্তা বানিয়ে শেষ করলো। ভর্তাগুলো শিলনোড়া থেকে একটি বক্সে তুলে হাত ধুয়ে নিল, কারণ এখন আরেক পদে ভর্তা বানাবে। ঠিক এমন সময় হঠাৎ তার কল বেজে উঠল। মিহাল তখন শিলনোড়াতে ভর্তা বানাতে ব্যস্ত। মনভি কল ধরে কিছুটা দূরে গিয়ে ফিসফিসিয়ে কথা বলল, হ্যালো। আমি বেশি জোরে কথা বলতে পারবো না, কারণ আমি আর মিহাল রান্নাঘরে ভর্তা বানাচ্ছি। তোমরা চিন্তা করো না। আর তোমার ফুফু প্রথমে দেখিয়ে দিয়েছিল ভালো করে আমাদেরকে, তাই আমরা আমাদের ভর্তা বানাতে অসুবিধা হচ্ছে না। নীলা আর ইকরা স্বস্তি নিঃশ্বাস ছাড়ল। মনভি লক্ষ্য করলো মিহাল ভর্তা বানাতে বানাতে একা একাই বক বক করছে। মনভি দুষ্টু হেসে নীলা এবং ইকরার উদ্দেশ্যে বলল, মিহাল কি বলে শুনতে চাও তোমরা? নীলা এবং ইকরা দুজনেই নড়ে চড়ে উঠল এবং একই সঙ্গে বলে উঠল। নিঃসন্দেহে হ্যাঁ। মনভি বাঁকা হেসে ফোন পকেটে ভরে মিহালের কাছে গিয়ে বলতে লাগলো, আচ্ছা, এই মুহূর্তে যদি তুই ইরফানকে পেতি তাহলে কি করতি? মিহাল ভর্তা বানানো ছেড়ে মনভির দিকে তাকালো এবং কিছুক্ষণ নীরব থেকে তারপর জবাব দিল, তাহলে এই লাল মরিচের ভর্তা তার পাছায় লাগিয়ে দিতাম। হ্যাঁ, সে আমার নীলাঞ্জনাকে বিয়ে করতে। সে আমার নীলাকে ডিজার্ভ করে না। আবার নাকি বাংলাদেশে নীলাকে বিয়ে করে বসে আছে। ইচ্ছে করছে এই ভর্তা ওর। বলে থামলো মিহাল। ইরফান তার নাকে দম করে রেখেছে। ইচ্ছে করছে ইরফানের মাথা শিলনোড়ায় রেখে ভর্তা বানিয়ে ফেলতে, কিন্তু আফসোস এখন সেটা করতে পারছে না। তাই আবার ভর্তা বানানোর দিকে মনোনিবেশ করলো। নীলা এবং ইকরার ফোন মিউট করা ছিল। মিহালের কথা শুনে তারা দুজনে হাসতে হাসতে সোফা থেকে নিচে পড়ে গিয়েছে। নীলা অবাক না হয়ে পারছে না। মিহাল ইউনিভার্সিটিতে মুখের মাঝে যে গম্ভীরতা এনে রাখে সেই তুলনায় এখনের বলা কথা একদম ভিন্ন। হাসতে হাসতে দুজনেই মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এমন কথা শুনতে হবে তারা কখনো ভাবতে পারেনি। মনভি নিজেও হাসতে হাসতে বেহাল অবস্থা তার। মনভি কোনো মতে পকেট থেকে ফোনটা বের করে ফোনের কলটা কেটে ফেলল। তার কটন ক্যান্ডির সামনে মানিজ্যতে ফালুদা হয়ে গেল। মেহাল যদি জানতে পারে সেই মাত্র যে কথাটি বলেছে সে কথাটি তার নীলাঞ্জনা শুনেছে, তাহলে হয়তো মনভির ভর্তা বানিয়ে ফেলতো এতক্ষণে। কিন্তু আফসোস, বেচারা কিছুই জানে না। আজকে রাত 2টায় তারা দুজন মিলে কয়েক পদের ভর্তা বানিয়ে ক্ষান্ত হলো। দুজন মিলে বানিয়েও এতক্ষণ সময় লেগেছে, কারণ আগে কখনো তাদের ভর্তা বানানোর অভ্যাস নেই। একটু পরপর হাত জ্বালাপোড়া করছে। বারবার ভর্তা বানানো রেখে উঠে দাঁড়িয়েছে, কারণ এভাবে বসে থাকার কারণে মাঝে টান পড়ে যায় বারবার। এসব করতে করতে রাত 2টা বেজে গিয়েছে তাদের। তারপর শাওনি বিছানায় গায়েলে দিয়েছে দুই ক্লান্ত পুরুষ। অথচ শরীর ক্লান্ত থাকলেও চোখে মুখে বিরক্তির কোনো ছাপ নেই, কারণ তারা তাদের ভালোবাসার মানুষের জন্য কিছু করতে পেরেছে, এতেই তারা খুশি। ভালোবাসার মানুষের জন্য তো একটু কষ্ট করাই যায়। খোঁড়াতে খোঁড়াতে নিজের বাড়ি পৌঁছালো লিসা। গোটা একদিন সে ওই রুমে বন্দি ছিল। অবশ্য তাকে সময় মতো খাবার এবং পানীয় দেওয়া হয়েছিল। একদম ভোরে তাকে কিছু লোক তুলে এনে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল। যাওয়ার আগে অবশ্য তার হাতের বাঁধন খুলে দিয়ে গিয়েছে। এতেই লিসার চোখের বাঁধন খুলে ফেলল। ততক্ষণে গাড়ি চলে গিয়েছিল। লিসা গাড়ির নাম্বার দেখতে চাইলেও পারল না, কারণ গাড়ির নাম্বার হাইড করা ছিল। লিসা বুঝতে পারল এটা প্রি প্ল্যান, তাই আর বাহিরে দাঁড়িয়ে না থেকে বাড়ির ভেতরে চলে গেল। তার কাছে এক্সট্রা চাবি ছিল, যেটা সব সময় থাকে। বাবা মার প্রশ্নের সম্মুখীন হবার ভয় বা চিন্তা কোনোটি নেই তার মাঝে, কারণ প্রায়ই সে বন্ধু বান্ধবদের নিয়ে রাত বিরাত ঘুরে ফিরে ভোরে বাড়ি ফেরে। এখন তাকে শাসন করাও ছেড়ে দিয়েছে তার মা বাবা। অবশ্য আজ তার ইচ্ছে করছে মা বাবার শাসন পেতে,
কারণ এখন যদি তাকে শাসন করার জন্য মা অথবা বাবা জেগে থাকতো, তাহলে নিশ্চয়ই তাকে জিজ্ঞেস করতো কোথায় ছিল এতক্ষণ, এবং সে তার সাথে আজ যা ঘটেছে তা বলতে পারত। আজ তার একা ঘুমাতেও ভয় করছে, তবুও খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজের রুমে চলে গেল। রুমে এসে বিছানায় গায়ে লিয়ে দিল। আজ তার সাথে যা ঘটেছে তা বোঝার চেষ্টা চালিয়ে গেল। কি করলো এমনটা তার সাথে, আর কেনই বা করলো? তাকে তুলে নিয়ে অন্ধকার রুমে আটকে রেখে কারোর কি লাভ? আবার তাকে হুমকি দিয়ে কেবল একটি কথাই বলা হলো, সময় থাকতে শুধরে যাও, সীমা অতিক্রম করলে পা কেটে হাতে ধরিয়ে দেব। লিসা কোনোভাবেই তার হিসাব মেলাতে পারছে না। তাকে এমনভাবে তুলে নিয়ে গিয়ে হুমকি দেওয়ার মানে কি? আবার শ্মশান মানে বাড়ি পৌঁছে দিয়ে গেছে কোনো ক্ষতি করা ছাড়া। এসব হিসাব করতে করতেই লিসার রাজ্যের ঘুমে পাড়ি জমালো। ভোরের স্নিগ্ধ হলে প্রকৃতি যেন এক নতুন রূপে ধারণ করেছে। কুয়াশার চাদর ভেদ করে সূর্যের সোনালি কিরণ গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দুতে হীরের মতো দুটি ছড়ায়। মৃদু বাতাস বয়ে নিয়ে আসে মাটির সোদা গন্ধ, আর পাখির কলকাকলিতে শান্ত ভরে নিস্তব্ধতা ভেঙে যায়, যা এক রোমান্টিক ও কাব্যিক পরিবেশ তৈরি করে। অ্যালার্ম ঘড়ির শব্দে ঘুম ভাঙল মিহালের। আস্তে আস্তে উঠে বসলো পুরুষটি। হাত বাড়িয়ে অ্যালার্ম ঘড়িটা বন্ধ করলো। সময় দেখে নিল সকাল 7:30। মিহাল আসামি ছেড়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। চোখ হতে এখনো ঘুমের রেশ কাটেনি। বেচারা ঢলতে ঢলতে ওয়াশরুমে চলে গেল। কিছুদিন ঘুম হয়নি ট্রেনিংয়ের জন্য। তারপর আবার নীলার প্রজেক্ট বানালো, আবার গত রাতে ভর্তা বানালো। ভাগ্যিস যে যখন তার হাত জ্বালা পড়া শুরু করেছিল তখনই দুজন মিলে গ্লাভস পরে নিয়েছিল। মনভি গত রাতেই তাকে বলে দিয়েছিল সে সকালবেলা হসপিটালে চলে যাবে, কারণ তার ডিউটি আছে। একেবারে গোসল করে বের হয়েছে মিহাল। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বেডের উপর থেকে ফোন হাতে নিল। হোয়াটসঅ্যাপে গিয়ে নীলাকে পাঠানোর জন্য মেসেজ টাইপ করতে লাগলো, কিন্তু কিছু একটা ভেবে টাইপিং কেটে দিয়ে ডিরেক্ট কল লাগালো। সকাল সকাল তার নীলাঞ্জনার মধুর কণ্ঠস্বর শুনতে মন চাইল, আর মিহাল খানের মন যা চাই মিহাল খান তাই করে। নীলা আর ইকরা গত রাতে অনেকক্ষণ যাবৎ হাসাহাসি করার কারণে তাদের ঘুমাতে ঘুমাতে রাত 2টা বেজে গিয়েছিল। তাই এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। দুজনেই হলরুমের মেঝেতে শুয়ে আছে। গত রাতে যখন হাসতে হাসতে সোফা থেকে পড়ে গিয়েছিল, তারপর দুজনের কেউ আর কষ্ট করে মেঝে থেকে ওঠেনি, বরং এখানেই শুয়ে শুয়ে আড্ডা দিয়েছিল। কিন্তু কখন যে আড্ডা দিতে দিতে ঘুমিয়ে পড়েছিল কারোরই খেয়াল নেই। ফোনের রিংটোনের শব্দে নীলার ঘুম হালকা হলো। সে হাত বাড়িয়ে সোফার উপর থেকে ফোন হাতে নিল। ঘুম জড়ানো কণ্ঠে বলল, হ্যাঁ হ্যালো বলো। আসলে এমন সময় নীলাকে সবসময় তার মা কিংবা বাবা ফোন করে। নীলা ভেবেছে আজকেও রোজকারের মতো তার মা বাবা অথবা বাবাই ফোন করেছে। তাই কে কল করেছে তা না দেখে ফোন রিসিভ করে নিজের মতন করে কথা বলা শুরু করে দিয়েছে। মিহাল ক্ষণিকের জন্য থমকে গেল তার নীলাঞ্জনার ঘুম জড়ানো কণ্ঠ শুনে। মিহালের ভাষ্য মতে তার নীলাঞ্জনার ঘুমন্ত কণ্ঠস্বর হলো এক মায়াবী নীরবতা, যা স্বপ্ন ও বাস্তবতার সন্ধিক্ষণে দুলতে থাকে। তা যেন দূর পাহাড় থেকে ভেসে আসা মৃদু বাঁশির সুর, অস্ফুট আধবোজা এবং অদ্ভুত শান্ত। এই কণ্ঠ নিস্তব্ধ রাতে স্নিগ্ধ জ্যোৎস্নার মতো, যেখানে অবচেতন মনের কথাগুলো বকুল ফুলের মতো ঝরে পড়ে। নিঃশ্বাসের সাথে মিশে থাকে এক গভীর আচ্ছন্নতা। নীলা আবার বলে উঠল, উফ মা, কথা বলছো না কেন? আবার কি কোনো নতুন কাহিনী হয়েছে? আর ইরফানের বা বউ কথাটি বলবে তার আগেই মিহাল বলে উঠল, আমি তোমার মা না নীলা মির্জা। ঘুম থেকে উঠে পড়ুন, সকাল হয়ে গেছে, ইউনিভার্সিটি যেতে হবে তো নাকি? নীলা মিহালের কণ্ঠ শুনে তৎক্ষণাৎ ফোন কান থেকে সরিয়ে মুখ বরাবর করলো নাম্বারটি দেখার জন্য। সে ভাবছে হয়তো ঘুমের ঘরে ভুল শুনেছে, তাই শিওর হবার জন্য এমনটি করলো। কিন্তু যখন দেখলো নাম্বারটি পেয়ারে লাল দিয়ে সেভ করা, সঙ্গে সঙ্গে তার চোখ থেকে ঘুম উড়ে গেল। হাত ফসকে মুখের ওপর পড়ে গেল ফোনটি। নীলা তড়িঘড়ি করে উঠে ফোন ধরে নিজেকে স্বাভাবিক করে বলতে লাগলো, সরি প্রফেসর, অ্যাকচুয়ালি আমি খেয়াল করিনি। আমি ভাবছিলাম মা অথবা বাবা কল করেছে, তাই এভাবে বলছিলাম। মিহাল কণ্ঠে একরাশ বিরক্তি এবং হিংসা নিয়ে বলল, তাহলে ইরফানের কথা কেন বলছিলে? খুব আপন কি কেউ তোমার? নীলার ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। দিন, কাল, সময়, ব্যক্তি সব ভুলে কি অন্যমনস্ক হয়ে বলে ফেলল, ছিল
মিহালের চোখ অবিশ্বাসে বড় হয়ে গেল। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো। মানে? নীলা থতমত খেয়ে গেল। কি বলতে কি বলে ফেলেছিল তা বুঝতে পেরে জিভে কামড় বসালো। এখন নিজেকে নিজেরই থাপ্পড় দিতে ইচ্ছে করছে। কথা ঘোরানোর জন্য বলল, বাদ দিন প্রফেসর, ফ্লোতে বলে ফেলেছি। যাকে সেই সব, আপনি আগে বলুন, আপনি হঠাৎ কল দিলেন যে? মিহাল বুঝলো কিছু তো একটা ঘাপলা আছে। তার নীলাঞ্জনা নিশ্চিত কিছু লোকাচ্ছে, কিন্তু কি সেটা সে জানে না, এবং তাকে যে করেই হোক জানতে হবে। মিহাল নিজের চিন্তা ভাবনা দূরে সরিয়ে বলতে শুরু করলো। আসলে তোমার চিতই পিঠার জন্য ভর্তা বানানো শেষ। বিকেলে না হয় আমি তোমার স্টলে এসে দিয়ে যাব। নীলা বাঁকা হাসলো। সে আগে থেকেই জানে মিহাল ভর্তা বানিয়েছে। নীলা বলল, বাট ইউ আর মাই প্রফেসর, রাইট? আপনি প্রফেসর হয়ে কেন একজন স্টুডেন্টের জন্য, আই মিন একজন সাধারণ স্টুডেন্ট যে কিনা সবেমাত্র বাংলাদেশ থেকে এখানে এসেছে, তার জন্য ভর্তা বানাতে গেলেন? ওয়াই ওয়াই ওয়াই? আর অবাক করার বিষয় যে আপনি ভর্তা বানিয়েছেন। নীলা এখন এমন ভাব নিয়ে বলল যে সে জানতই না যে মিহাল ভর্তা বানাবে। মিহাল নীলার কথা শুনে কপাল চাপড়ালো এবং বিড়বিড় করে বলল, কেন যে সেদিন ওই কথাগুলো বলতে গিয়েছিলাম আল্লাহ মাবুদ জানে। সব দোষ ইরফানের, শালা ইঁদুর কোথাকার। মিহালে নিজে নিজে বিড়বিড়ানি থামালো নীলার কথা শুনে। যখন নীলা বলল, আর তাছাড়াও তো ভর্তা বানানোর কথা তো ওনার ছিল। মিহাল কপাল কুঁচকে জিজ্ঞেস করলো। উনার বলতে কিনার? নীলা নির্লিপ্ত ভঙ্গিতে বলল, কেন, আপনার ফ্রেন্ড আছে না, ওই যে উনি, আমি ওনার কথা বলছি। মিহালের চোখ শক্ত হয়ে গেল। সে নিজের চুল খামচে ধরে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করতে লাগলো। সকালে একবার নীলার মুখ থেকে ইরফানের নাম শুনল, এখন আবার মন থেকে উনি বলছে এটা তার হজম হলো। এখনই মনে হচ্ছে বদ হজম হয়ে যাবে। ফোন কানের কাছ থেকে কিছুটা দূরে সরিয়ে নিয়ে আবার একা একাই বিড়বিড় করলো। সব দোষ ইরফানের। এখন ইচ্ছে করছে ইঁদুর মারার বিষ দিয়ে চা বানিয়ে খাওয়াই। ভর্তা বেটে আগে পিছে লাগিয়ে দিতে, যখন জ্বালা হবে তখন বুঝতে পারবে আমার কলিজায় কি পরিমাণ জ্বালা হচ্ছে। মিহালকে কিছু বলতে না দেখে নীলা নিজের রুমে যেতে বলতে লাগলো। তো হ্যালো। মিহালের হুঁশ ফিরল। সে মাথা নেড়ে উল্টোপাল্টা চিন্তা ভাবনা দূর করে বলতে লাগলো, শোনো লীলা রানী, এসব উনি টুনি অ্যাপ্রুভাল না। মুনভিকে ভাইয়া রাখবে, অনলি ভাইয়া। ওকে চাইলে নিজের আপন ভাই বানিয়ে ফেলতে পারো, আমি সাহায্য করবো, আই সোয়ার। দরকার পড়লে ভাই বোনের চুক্তিপত্র করব। তুমি কেবল সাইন করবে, সেখানে সাক্ষী হিসেবে আমি থাকবো। কিন্তু তবুও তুমি তাকে উনি বলে সম্বোধন করতে পারবে না। প্রয়োজন পড়লে কাকা, দাদা, নানা, চাচা, আঙ্কেল সব ডাকতে পারো, বাট নো উনি। উনি সম্বোধন করে কেবল আমাকে ডাকতে পারো। একটু আগে না বললে আমি ওর প্রফেসর? তাহলে এইভাবে সম্মান দিয়ে কেবল আমাকে ডাকবে। উনি ইজ অনলি ফর মি, আন্ডারস্ট্যান্ড? নীলার মুখ আপনা আপনি হা হয়ে গেল। সে এত বড় ব্যাখ্যা আশা করেনি। তার নিজেরও মনে পড়ছে না কবে সে সৃজনশীল প্রশ্নের জন্য গতে কিংবা ঘতে এত বড় উত্তর দিয়েছিল। তার কাছে তো মিহালের বলা কথা রচনার মতো লাগছে। মনে হচ্ছে লোকটি নিজের সারাদিন এবং এসব ভেবে কাটিয়ে ফেলে। নীলা তবেও নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে নম্র স্বরে বলল, আমার ইউনিভার্সিটির জন্য দেরি হয়ে যাচ্ছে। মিহালেরও যেন টনক নড়ল। নীলা সালাম দিয়ে ফোন কেটে দিল। মিহালের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। নীলার ঠোঁটে তারা যাতে হাসির ঝিলিক দেখা গেল। নীলা আর ইকরা রোজগারের মতন ক্যাব করে ইউনিভার্সিটিতে চলে এলো। যে যার যার মতন যার যার ক্লাসে চলে গেল। নীলা ক্লাসে গিয়ে বসতেই দেখলো আজকেও লিসা অনুপস্থিত। নীলার কাছে বিষয়টা সন্দেহজনক লাগলো, কারণ সে আসার পর থেকে লিসা একদিনও ক্লাস কিংবা ইউনিভার্সিটি মিস দেয়নি, অথচ দুদিন যাবৎ নেই। আর এই 2 দিনে সেও কিছু করেনি। কিন্তু নীলা আর এসব ভেবে সময় নষ্ট না করে ব্যাগ থেকে বই বের করে পড়ায় মন দিল। ক্লাস শুরু হতে এখনও খানিকটা দেরি আছে। সে তার পড়ার এতক্ষণে ভালো করেই চোখ বুলিয়ে নিতে পারবে। গতকাল ফুপুর সন্ধান পাওয়ার খুশিতে আর পড়তে পারেনি মেয়েটি। তার উপর আজ সকালেও দেরি করে ঘুম থেকে ওঠার কারণে পড়া তৈরি করে আসতে পারেনি। পড়া তো দূরের কথা, খেতেই তো পারেনি। এখন ভীষণ ক্ষুধা লেগেছে তার, কিন্তু আপাতত ব্রেক টাইম নেই। আর ব্রেক টাইম যখন আছে তখন তাকে পরবর্তী ক্লাসের হোমওয়ার্ক করতে হবে। আর পরবর্তী ক্লাস আর কারণ না, বরং প্যারেলালের। একে একে সবগুলো ক্লাস শেষ করলো নীলা।
এখনো 2টা ক্লাস আছে, তার আগে ব্রেক টাইম আছে। পেটের ভেতর ইঁদুর দৌড়াচ্ছে, কিন্তু এখন খেতে গেলে চলবে, যে চলবে না তাকে তো হোমওয়ার্ক করে শেষ করতে হবে। তাই নীলা নিজের স্থান থেকে না নড়ে সেখানে বসেই খাতা কলম বের করলো। এমন সময় মিহাল ক্লাসরুমে প্রবেশ করলো। সবাই এই সময় প্রফেসরকে দেখে অবাক হলো। কেউ বেঞ্চের উপরে বসে আড্ডা দিচ্ছিল, তো কেউ সবে বাহিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। এমন সময় প্রফেসরকে দেখে সবাই থমকে গেল এবং নিয়ম মাফিক দাঁড়িয়ে সম্মান জানালো। নীলাও খানিকটা অবাক হলো, কিন্তু তা প্রকাশ করলো না। মিহাল ক্লাসরুমের ভেতর সম্পূর্ণরূপে প্রবেশ করে হাসি মুখে ফরাসি ভাষায় বলতে লাগলো। চিন্তা করো না তোমরা, আমি টিফিন টাইমে ক্লাস করাতে আসিনি, বরং আজ তোমাদের ট্রিট দিতে এসেছি। আজকের লাঞ্চ আমার তরফ থেকে। হ্যাপি সবাই? ক্লাসের সবাই খুশিতে উল্লাস হয়ে হুররে বলে চিৎকার করে উঠল। নীলা তো অবাক নয়নে দেখে যাচ্ছে মিহালকে। মিহাল দুজন পিয়নকে ইশারা করলো যারা দরজার সামনে দাঁড়িয়েছিল। মিহালের ইশারা পেতেই দুজন পিয়ন বড় কার্টুন নিয়ে ক্লাসের ভেতর প্রবেশ করলো। এক এক করে সবাইকে খাবারের প্যাকেট দিতে লাগলো। সবার জন্যই বার্গার, স্যান্ডউইচ এবং কোল্ড ড্রিঙ্কস দিল। নীলার পালা আসতেই একজন পিয়ন বলল। স্যার, পকেট তো কম পড়েছে। তখনই মিহাল ইশারা করতে পিয়ন চলে গেল এবং মিহাল নিজের হাতে থাকা একটি প্যাকেট নীলার দিকে বাড়িয়ে দিয়ে বলল। অ্যাকচুয়ালি যেহেতু বাইরের খাবার কম পড়েছে, তুমি না হয় এইটা নাও। নীলা আমতা আমতা করে বলল। সমস্যা নেই প্রফেসর, আমি পরে কিছু খেয়ে নিব। মিহাল গলার স্বর ভারী করে বলল। সকালেও খাওনি কিছু, তাই চুপচাপ এটা খেয়ে নাও। খালি পেটে ফাস্টফুড খেতে নেই। আমি সকালে রান্না করেছিলাম খিচুড়ির সাথে বেগুন ভাজি আর ফিশ ফ্রাই। আমি তোমার প্রফেসর, তাই আবার মুখে মুখে কথা না বলে যা বলছি তাই করো। তখন নীলার সাথে কথা বলার পর মিহাল ঘড়ির দিকে তাকিয়ে দেখল যতটুকু সময় আছে ততটুকু সময়ের মধ্যে নীলা রান্না করে খেতে পারবে না। তাই তার মনে হলো হয়তো নীলা না খেয়ে চলে আসবে। এজন্যই ইউনিভার্সিটিতে এসে নিজের প্রথম ক্লাস করে আবার বাড়ি ফিরে যায়। তারপর নিজের এবং নীলার জন্য ভালো করে রান্না করি, আবার ইউনিভার্সিটিতে সময় মতো চলে আসে। কিন্তু কেবল নীলাকে সে খাবার দিতে পারবে না এবং দিলেও নীলা কখনো নিবে না। তাই সবাইকে দেওয়ার মাধ্যমে নীলাকে নিজের হাতের বানানো খাবার দিচ্ছে। নীলা কিছু বলল না, এমনিও তার ভীষণ ক্ষুধা লেগেছিল। হাত বাড়িয়ে মিহালের কাছ থেকে প্যাকেটটি নিতে নিতে ফিস ফিস করে বলল। আপনিও কুকিং করতে পারেন। নীলা কিছুটা নিচু স্বরে বলেও মিহাল কাছে থাকায় শুনতে পেল। সে বাঁকা হেসে বলল। অবশ্যই, কেন পারবে না? ইটস কুকিং, অর্থাৎ আমার মতো কিংদের জন্য, নট কুকুইং। তাহলে আমি পারবো না তো কে পারবে? নীলা ঠোঁট কামড়ে হাসলো, কিন্তু মাস্ক পরে থাকার কারণে মিহাল তার হাসি দেখতে পেল না। কিন্তু চোখ কুঁচকে যাওয়া দেখেই বুঝতে পারল তার নীলাঞ্জনা হাসছে। মিহাল নীলার কুঁচকে যাওয়া চোখ দেখে মনে মনে প্রতিজ্ঞা করল। নীলাঞ্জনা, কখনো তোমার ঠোঁট হতে হাসি হারিয়ে যেতে দেবে না। ভালোবাসার মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। যেন এক অলিখিত সংলাপে আমি বলে দিই তাকে, তুমি হাসলে আমি বাঁচিয়ে তোমাকে হাসি খুশি রাখার দায়িত্ব এই মিহাল খানের। মিহাল চলে গেল ক্লাসরুম থেকে। নীলা পিছনের দিকে গিয়ে খাবার খেয়ে নিল। ততক্ষণে ব্রেক টাইম শেষ। নীলা পানি খেয়ে দৌড় দিয়ে আবার নিজের সিটে বসলো, কারণ লাঞ্চ করার জন্য সে হোমওয়ার্ক করতে পারেনি। আর সবার কাছ থেকে শুনেছে মিহাল অনেক স্ট্রিক্ট। যদি কেউ ক্লাসের পড়া করে না আসে অথবা হোমওয়ার্ক না করে, তাহলে কোনো যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পারলে তাকে 1 সপ্তাহ ক্লাস করতে দেয় না নিজের। আর এই জায়গায় তো তার কাছে কোনো যুক্তিসঙ্গত কারণ নেই হোমওয়ার্ক না করার। কিন্তু এখনই তার প্রফেসর চলে আসবে এবং এর ভেতরে সে নিজের হোমওয়ার্কও করতে পারবে না। এর মধ্যে ভয় কাজ করতে শুরু করলো তার মধ্যে। ততক্ষণে মিহাল আবার ক্লাসরুমে ফেরত এলো নিজের ক্লাস করার জন্য। সবাই আবার তাকে দেখে দাঁড়ালো। নীলা দাঁড়িয়ে দাঁড়িয়ে হোমওয়ার্ক করছিল, সে মিহালকে খেয়াল করেনি। মিহাল তার নীলাঞ্জনাকে প্রথম লক্ষ্য করলো, তারপর লক্ষ্য করলো যে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে হোমওয়ার্ক করছে, চোখে মুখে চিন্তার ছাপ। মিহাল ভাবলো হয়তো চিতই পিঠার বিজনেসের চিন্তায় তার নীলাঞ্জনা গত রাত্রে হোমওয়ার্ক করতে পারেনি। তার ভীষণ মায়া হলো মেয়েটির জন্য। এত বছরের শিক্ষকতা জীবনে তার প্রথম কোনো স্টুডেন্টের ওপর মায়া হলো। আর মায়া হবেই বা না কি করে? এটা তো আর যে কোনো স্টুডেন্ট নয়, বরং তার নীলাঞ্জনা। সে গলা খাকারি দিয়ে বলল। সব সময় তো পড়াশোনা করোই, আজ আমরা সবাই মিলে এনজয় করব।
আজকে প্রত্যেক স্টুডেন্ট বেশ অবাক হলো, কারণ এই প্রফেসরকে তাদের কাছে অচেনা লাগছে। কিন্তু সবাই খুশি হলো বটে, কারণ তারাও সবসময় ক্লাস করতে করতে বোর হয়ে গিয়েছে। সবাই হ্যাঁ বলল। নীরা এখনও নিজের কাজে ব্যস্ত। সে ভাবলো হয়তো এই সুযোগে নিজের হোমওয়ার্ক কমপ্লিট করতে পারবে। মিহাল তা দেখে সবার উদ্দেশ্যে বলল, আজ আমি কারোর হোমওয়ার্ক দেখব না।